ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা সবাই আশা করি ভালো আছো। তো আমরা আবার চলে এলাম, আমরা এসেছি তোমার রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমাদের সামনে জানো ডাব্লিউবিসিএস পরীক্ষা, প্রিলিমস পরীক্ষা আছে। তো তোমরা সবাই আশা করি যে একটু হলেও টেনশন করছো। টেনশনের কিছু কারণ নেই, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে আশা করি। তো তোমাদের একটু জাস্ট রিভিশন দরকার ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষার সামনে, তাই একটু জাস্ট তোমাদেরকে রিভিশন করে নিতে হবে। একটু চ্যাপ্টার ওয়াইজ টপিকগুলো যেগুলো প্রিলিমসের জন্য খুবই দরকার বা প্রয়োজন, সেগুলো একটু রিভিশন করে নিলে তোমাদের পরীক্ষা আশা করি খুবই ভালো হবে। এবং আমরা তোমাদের পাশে সবসময় আছি, সবসময় থাকবো। তো আমরা একটা আজকে রিভিশন ক্লাস নিয়ে এসেছি ডাব্লিউবিসিএস প্রিলিমস ওরিয়েন্টেড। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের স্ক্রিনে যেটা বলছি, সামনে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা বা সামনে তোমাদের যেটা আছে ফুড এসআই বা ডাব্লিউবিপি বা তোমাদের যেটা আছে মিসলেনিয়াস সার্ভিস, যে কোনো পরীক্ষার জন্য তোমরা এই যে নাম্বারটা দেওয়া আছে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ 0336620357 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা তোমরা আমাদেরকে ফলো করতে পারো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। তো আরেকবার বলছি, তোমরা যদি এখানে কোর্স সম্বন্ধে ডিটেলস জানতে চাও, সামনে যে সমস্ত পরীক্ষা আছে ডাব্লিউবিসিএস প্রিলিমস বলো বা মিসলেনিয়াস বলো, ফুড এসআই বলো, বা কিছুদিন পরে ক্লার্কশিপ তোমার রেজাল্ট মানে এক্সামের যে অ্যাড বেরোবে, এই সমস্ত পরীক্ষার জন্য যদি বিশদ জানতে চাও তাহলে এই নাম্বার অবশ্যই ফোন করবে। এই কোর্স সম্বন্ধে ডিটেলস জানতে চাইলে সেই নাম্বারটা আরেকবার তোমাদেরকে রিপিট করছি 0336620357। তো চলো এবার আমরা একটু ডিসকাস করব ইকোনমিক্স নিয়ে। সামনে যে আগামী যে পরীক্ষা আসছে ডাব্লিউবিসিএস প্রিলিমস, তো তোমাদের টেনশনে কিছু নেই। আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস প্রিলিমসের যেগুলো মেন কোশ্চেন প্রিলিমস আসতে পারে বা সম্ভাব্য যে কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো দেখো, আমরা প্রথমে যেটা আমরা আসবো, যেটা যে প্রিলিমসের যেটা ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের আসতে পারে আর কি সামনে যে এক্সাম। তো প্রথমে যে কোশ্চেনটা বলা আছে যে ধরো একটা ট্যাক্স দিয়ে কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা জানো প্রিলিমসের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে ট্যাক্স স্ট্রাকচার, ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার যে চ্যাপ্টারটা। তো সেখানে কোশ্চেনটা দেওয়া আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তার মানে কি বলছে দেখো, যে কোন ট্যাক্সটা সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনের মধ্যে আসবে। তো তোমরা জানো যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু ট্যাক্স চাপায়, যেটা আমি ধরো যে আমাদের যেটা বলো সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলছে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ট্যাক্সটা সেটা কত নম্বর জুরিসডিকশন আসবে না, আর্টিকেল যেটা বলা আছে আমাদের, যে যেটা আমাদের আর্টিকেল বলছে আমাদের, যেটা ধরো যে আর্টিকেল ধরো আমি ধরলাম আর্টিকেল 2, যেটা হচ্ছে মানে আন্ডার ইউনিয়ন লিস্ট অফ 7 শিডিউল, বা আমাদের যেটা বলা হচ্ছে তোমাদের যে আন্ডার আর্টিকেল হচ্ছে তোমার যে ধরো ইউনিয়ন লিস্ট অফ 7 শিডিউলে বলা আছে যে যে সমস্ত ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনের মধ্যে আসবে, যেমন কর্পোরেশন ট্যাক্স বলো বা কাস্টমস ডিউটি বলো বা বিভিন্ন রকমের জন্য আমাদের জানো যে এক্সাইজ ডিউটি বলো, এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশন আছে। তো আবার লিস্ট 2 যেটা 7 শিডিউলে বলা আছে যে আন্ডার দ্য ইউনিয়ন লিস্ট 2 অফ দ্য 7 শিডিউল যে যে সমস্ত ট্যাক্সগুলো চাপায় ছিল স্টেট গভর্নমেন্ট। তাহলে আমাদের দেখো এখানে বলা আছে, কোশ্চেনটা কি বলে যাবে ভালো করে পড়তে হবে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনের মধ্যে কোন ট্যাক্সটা আসবে আমাদের বলা আছে। তো আমরা প্রথমে জানি যে কর্পোরেশন ট্যাক্স, তাহলে কর্পোরেশন ট্যাক্সটা জানো এটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে আসবে, কারণ কর্পোরেশন ট্যাক্সটা চাপাচ্ছে সেন্ট্রাল, কালেক্টও করছে সেন্ট্রাল, কারণ এটা বলা আছে আমাদের লিস্ট 1 অফ দ্য 7 শিডিউল, ঠিক আছে। কিন্তু বাকি যে সমস্ত ট্যাক্সগুলো বলা আছে, যেমন প্রফেশনাল ট্যাক্স বা আমরা পি ট্যাক্স বলি, এটা পুরোপুরি রাজ্য সরকারের, তোমরা জানো যে এটা আমাদের জানো লিস্ট 2 অফ দ্য 7 শিডিউলের মধ্যে আসবে, যেগুলো স্টেট গভর্নমেন্টের আওতায় আসছে। বা ল্যান্ড রেভিনিউ বলে দেওয়া আছে, এই ল্যান্ড রেভিনিউটা জানো যে স্টেট গভর্নমেন্টের এটা জুরিসডিকশনের মধ্যে আসবে। বা এক্সাইজ অন অ্যালকোহলিক লিকিউরস ফর হিউম্যান কনজামশন। তা দেখো আমাদের যেটা দেখছি অপশন বি, সি বা ডি, এই 3টে অপশন কিন্তু আমাদের স্টেট জুরিসডিকশনের মধ্যে আসছে, কারণ এগুলো সবগুলোই যে ট্যাক্সগুলো বলা আছে বি, সি, ডি, বি অপশনে বি, সি বা ডি, এগুলো কিন্তু আমাদের স্টেটের জুরিসডিকশনের মধ্যে পড়বে, কারণ এগুলো পুরোটাই স্টেট চাপাচ্ছে, স্টেট কালেক্ট করছে। কিন্তু একমাত্র অপশন এটা আমরা যেটা দেখতে পাচ্ছি কর্পোরেশন ট্যাক্স, এই কর্পোরেশন ট্যাক্স যে কোশ্চেনটা বলা আছে অ্যান্সারটা এটাই হবে অ্যান্সার, কারণ এই কর্পোরেশন ট্যাক্সটা আমাদের সেন্ট্রাল জুরিসডিকশনের মধ্যে আসবে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাপাবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করবে। তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিলিমসের জন্য,
যে কোন ট্যাক্সটা সেন্ট্রালের জুরিসডিকশনে আসবে বা কোন ট্যাক্সগুলো স্টেটের জুরিসডিকশনে আসবে, বুঝতেছো? বা কিছু কিছু তোমার ট্যাক্স বলে দেয় যে চাপায় সেন্ট্রাল, কালেক্ট করে সেন্ট্রাল বা ভাগ করে নেয় স্টেটের সাথে, বা কিছু ট্যাক্স আছে শুধুমাত্র চাপাবে সেন্ট্রাল কিন্তু কালেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েটেড বাই স্টেটস। তাহলে এগুলো প্রিলিমসে বলো বা আমরা বিসিএস মেন্সও দেখেছি, অনেক প্রায় 2 বছর বা 1 বছর ছাড়া ছাড়া কোশ্চেনগুলো দেয়। তাহলে এই কোশ্চেনটা আমাদের আগত প্রিলিমসের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারি, যে কোন ট্যাক্সটা সেন্ট্রাল জুরিসডিকশনের মধ্যে আসবে বা কোন ট্যাক্সটা স্টেটের জুরিসডিকশনের মধ্যে আসবে। তাহলে যেহেতু আমরা দেখলাম যে কর্পোরেশন ট্যাক্সটা বাদ দিয়ে বাকি যে ট্যাক্সগুলো দেওয়া আছে সেগুলো স্টেটের জুরিসডিকশনের মধ্যে, তাই অ্যান্সার হবে অপশন এ, কর্পোরেশন ট্যাক্স। চলো এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেন যেটা আছে সেটাতে, যে তোমার হচ্ছে তোমার নেক্সট কোশ্চেন যেটা আছে তোমার, যেটা আমাদের আসবো নেক্সট কোশ্চেন, যে তোমার নেক্সট কোশ্চেন বলা আছে হোয়াট ইজ দ্য লিমিট অফ দ্য অ্যানুয়াল টার্নওভার ফর স্মল এন্টারপ্রাইজেস। দেখো ভালো করে কোশ্চেনটা পড়বে, হোয়াট ইজ দ্য লিমিট অফ দ্য অ্যানুয়াল টার্নওভার ফর স্মল এন্টারপ্রাইজেস। তাহলে এই কোশ্চেনটা জানো যে বিসিএস প্রিলিমসে অলরেডি এসেছিল বিগত বছরে বা তার আগের বছরে এসেছিল, এটা স্যালারি কোশ্চেন। তো কোশ্চেনটা বলেছে আমাদের যে অ্যানুয়াল টার্নওভার লিমিটটা স্মল এন্টারপ্রাইজের ক্ষেত্রে কত হবে। না আমরা জানি যে আমাদের এমএসএমইডি অ্যাক্ট বলে যেটা জানো, যেটা প্রথম পাস হয়েছিল 2006 এমএসএমইডি অ্যাক্ট, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট। তো তারপরে যেন 2018 সালে আরেকটা পাস হয়েছিল। তো যেখানে 2018 সালে একটা প্রপোজ করা হয়েছিল, সেখানে মিস্টার গিরিরাজ সিং যিনি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার, তো উনি একটা প্রপোজাল দিয়েছিলেন যে এমএসএমইডি অ্যাক্টের ক্ষেত্রে মাইক্রো যেগুলো আমাদের আছে এন্টারপ্রাইজেস, তাদের অ্যানুয়াল টার্নওভারটা হতে হবে কত, আপ টু 5 crore। কিন্তু স্মলের ক্ষেত্রে বলা ছিল কি মোর দ্যান 5 crore আপ টু 75 crore। আর আমাদের বলা ছিল মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে 75 crore থেকে 250 crore। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে যে কি বলতে চাইছে, যে হোয়াট ইজ দ্য লিমিট অফ দ্য অ্যানুয়াল টার্নওভার ফর স্মল এন্টারপ্রাইজেস। তাহলে বলছে টার্নওভারটা অ্যানুয়ালি স্মল এন্টারপ্রাইজের ক্ষেত্রে কত। তাহলে মাইক্রোর ক্ষেত্রে কি বলেছিলাম, আমরা জানি যে মাইক্রোর ক্ষেত্রে বলা ছিল লেস দ্যান 5 crore। আচ্ছা স্মলের ক্ষেত্রে বলা ছিল কি যে মোর দ্যান 5 crore আপ টু 75 crore। আর মিডিয়ামের ক্ষেত্রে কি বলা ছিল যে 75 crore উপর কিন্তু আপ টু 250 crore। তাহলে এখানে কোশ্চেনটা আমাদের যেহেতু স্মল বলে দিয়েছে, তাহলে স্মল এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমাদের জানি যে আমাদের 5 to 75 crore মধ্যে লিমিটটা বলা আছে, তাই এখানে অ্যান্সার করব অপশন এটা, যে 5 crore to 50 crore রুপিস যেটা বলা আছে এটাই হবে আমাদের অ্যান্সার। কারণ আমাদের বলেই দিয়েছে তো অ্যানুয়াল টার্নওভার লিমিটটা স্মলের ক্ষেত্রে কত হবে লিমিটটা, তাহলে আমরা এখানে অ্যান্সার করব অপশন এ, 5 crore to 50 crore রুপিস। ঠিক আছে, এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেন, যেটা আগত বিসিএস প্রিলির জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার না যেটা বলছে যেটা আমাদের যে এবারে যেটা আসছি আমরা নেক্সট কোশ্চেন, যেটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটস। তাহলে নন পারফর্মিং অ্যাসেটস বা এনপি, আমরা সঠিক এটা বলি এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট অফ ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংকস আর। তাহলে নন পারফর্মিং অ্যাসেটস অফ ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংকস সেটা কি জিনিসটা। তাহলে আমাদেরকে আগে জানতে হবে ভালো করে যে নন পারফর্মিং অ্যাসেট যেটা বাংলাতে আমরা বলি কি অনুৎপাদক সম্পদ। তাহলে অনুৎপাদক সম্পদ বলতে কি বোঝায়, মনে করো একটা কমার্শিয়াল ব্যাংক বাজারে লোন দিচ্ছে, মার্কেটে লোন দিচ্ছে, কিন্তু সেই লোনটা যখন রিকভার করতে পারছে না, লোনটা রিকভার করতে পারছে না মানে কি, ধরো একটা ব্যাংক হয়তো বাজারে 10 লাখ টাকা লোন দিল, তো লোনটা দেওয়ার পরে দেখা গেল যে লোনটা তো প্রিন্সিপাল অ্যামাউন্টটা আসছে না, তার সাথে সাথে ইন্টারেস্টটাও রিকভার করতে পারলো না। তাহলে এনপিএ বলতে কি বোঝায়, নন পারফর্মিং অ্যাসেট বা অনুৎপাদক সম্পদ। তাহলে আমরা কি বলতে পারি যে একটা ব্যাংক যে এই যে আমরা দেখতে পাই যে অনেক ব্যাংক যে আমরা দেখি যে অনুৎপাদক সম্পদের জন্য ব্যাংকটা দিন দিন তোমার নুয়ে পড়ছে বা ব্যাংকের দিন দিন এনপিএ বাড়ছে, নন পারফর্মিং অ্যাসেট। তাহলে এইটা কেন হচ্ছে, তার কারণ কি না ব্যাংকটা মার্কেটে লোন দিচ্ছে কিন্তু সেই লোনটা প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট, মানে আসল এবং সুদ, মানে বাজারে মার্কেটে লোন ব্যাংক দিল কিন্তু ব্যাংক কী করছে সেই লোনটা রিকভার করতে পারছে না, মানে আসল তো আসছে না, তার সঙ্গে সুদ বা ইন্টারেস্টটাও সে ব্যাংক রিকভার করতে পারছে না।
তখন সেক্ষেত্রে ব্যাংকের কি হয় না নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণটা বাড়তে পারে। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কি দিয়েছে আগে ভালো করে জানতে হবে যে নন পারফর্মিং অ্যাসেট অফ ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংকস আর। তাহলে আমরা জানি যে নন পারফর্মিং অ্যাসেট বা অনুৎপাদক সম্পদ বলতে কি বললাম, যেটা ব্যাংক বাজারে ঋণ দিচ্ছে কিন্তু সেই ঋণটা ব্যাংকের যখন রিপে করতে বা পরিশোধ করতে পারছে না ব্যাংক, বা যখন ব্যাংকরা রিকভার করতে পারছে না, সেই লোনটাকে বলা হচ্ছে আমাদের নন পারফর্মিং অ্যাসেট। এবং ব্যাংক সেটা কতদিন অবধি ওয়েট করে, তাহলে আমরা বলবো যে হোয়েন দ্য কমার্শিয়াল ব্যাংক ক্যান নট রিকভার দ্য লোন অ্যামাউন্ট প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট আপ টু 90 ডেজ। তাহলে ব্যাংক কতদিন অবধি ওয়েট করবে, 90 দিন অবধি। তাহলে ব্যাংক 90 দিন অবধি ওয়েট করবে, তারপরে যখন দেখলো ব্যাংক যে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট এই দুটো অ্যামাউন্টই তা রিকভার করতে পারলো না, তখন ব্যাংক সেটাকে ঘোষণা করবে অনুৎপাদক সম্পদ বা নন পারফর্মিং অ্যাসেট। তাহলে এখানে দেখো বলেছে নন পারফর্মিং অ্যাসেট অফ ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংকস। তাহলে এখানে আমাদের দেখো এটা অ্যান্সার হবে কি লোনস। লোনস যেটা বলেছে আমাদের নন পারফর্মিং অ্যাসেট বা অনুৎপাদক সম্পদ যেটা বলেছে যে তোমার যে লোনস নট রিপেড, তাহলে লোনস নট রিপেড এই যে অপশানটা বলেছে লোনস নট রিপেড উইদিন স্টিপুলেটেড টাইম। তাহলে ব্যাংক কিন্তু লোনসটা রিকভার করতে পারছে না একটা নির্দিষ্ট টাইম, সেই স্টিপুলেটেড টাইমটা কত বলা হবে না 90 ডেজ। তাহলে 90 ডেজ এই 90 দিন অবধি যখন ব্যাংক ওয়েট করছে এবং ব্যাংক সেটা রিকভার করতে পারছে না, তখন সেই লোনটাকে বলা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যাব যেটা হচ্ছে নেক্সট, যেটা বিসিএস এর আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে তোমার যেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি। তাহলে আরেকবার বলছি কোশ্চেনটা কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আমরা জানি যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিনিসটা আমাদের কি অ্যাকচুয়ালি না, দেখো না আমরা প্রথমে যেটা আসবো যে জিএনপি। তাহলে জিএনপি সমান ফর্মুলা কি জানি আমরা, জিএনপি সমান হচ্ছে জিডিপি প্লাস এনএফআইএ। তাহলে কি বলছে জিএনপি সমান হচ্ছে জিডিপি প্লাস এনএফআইএ। তাহলে জিডিপি বলতে কি বলছে, তাহলে জিডিপি জানো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে ডোমেস্টিক বাউন্ডারি কাকে বলে না, আমরা জানি যে একটা ডোমেস্টিক টেরিটরি বা জিওগ্রাফিক্যাল টেরিটরির মধ্যে যে প্রোডাকশনটা হচ্ছে সেটা যখন সেই দেশের সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পড়বে সেটা হচ্ছে জিডিপি। যেমন দেখো তাহলে আমাদের ডেফিনেশন বলবো কি যে জিডিপি ইজ দ্য মানি ভ্যালু অফ all final goods and services produced within a geographical boundary in a particular time period। তাহলে কোন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি জানতে হবে। তাহলে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি মানে যে শুধু আমার দেশের টেরিটরির মধ্যে সেটা বলতে পারি না, কারণ দেখো আমার দেশের বাউন্ডারির মধ্যে এমন অনেক কিছু জিনিস আছে যেটা জিডিপির মধ্যে কিন্তু আমরা কাউন্ট করি না। আবার আমার দেশের বাইরেও অনেক জিনিস আছে যেটা আমাদের দেশের বাইরে হওয়া সত্ত্বেও সেটা কিন্তু জিডিপির মধ্যে আমরা কাউন্ট করি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল ধরো আমরা জানো এমব্যাসি ওয়ার্ডটা সবাই জানি, এমব্যাসি। তাহলে আমাদের যে এমব্যাসি যেটা আমরা বাংলায় বলি দূতাবাস, তাহলে এই যে আমাদের ইন্ডিয়ার এমব্যাসি, আমাদের ইন্ডিয়ার বাইরে যেগুলো আছে ইউএসএ বলো বা ইউকে বলো বা কানাডা বলো ফ্রান্স বলো, তাহলে আমাদের ইন্ডিয়ার এমব্যাসি ইন্ডিয়ার বাইরে থাকা সত্ত্বেও তাহলে সেটা কিন্তু আমাদের ভারত সরকারের রেগুলেশনের মধ্যে পড়ছে। তাহলে ইন্ডিয়ার যে এমব্যাসিটা ইন্ডিয়ার বাইরে রয়েছে সেটা ভারত সরকারের রেগুলেশনের মধ্যে পড়ছে। আবার এইদিকে দেখো, আবার এইদিকে আমরা বলতে পারি যে ফরেন এমব্যাসি, যে অনেক ফরেন এমব্যাসি যেমন হচ্ছে ফর এক্সাম্পল যে বাইরের দেশের এমব্যাসি যেমন হচ্ছে আমাদের ইউকে বলো বা ইউএসএ বলো বা ফ্রান্স বলো কানাডা বলো, এই বাইরের দেশের এমব্যাসিগুলো দেশের বাউন্ডারির মধ্যে রয়েছে ঠিকই, কিন্তু এটাকে আমাদের জিডিপির মধ্যে কাউন্ট করতে পারি না। তাহলে বাইরের দেশের এমব্যাসি যদি আমাদের ইন্ডিয়ার মধ্যে থাকে তাহলে বাইরের দেশের এমব্যাসিগুলোকে রেগুলেট করবে সেই দেশের গভর্নমেন্ট। আবার আমার দেশের এমব্যাসি যেগুলো দেশের বাইরে রয়েছে সেগুলো দেশের বাইরে থাকা সত্ত্বেও কিন্তু আমার দেশের গভর্নমেন্ট কিন্তু রেগুলেট করছে। তাহলে জিডিপি মানে কি বলবো ডেফিনেশনটা, যে জিডিপি ইজ দ্য মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অ্যাডমিনিস্ট্রার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি। তাহলে আমরা যদি বাংলাতে বলি ভালো করে জিনিসটা কি দাঁড়াচ্ছে
যে জিডিপি হচ্ছে মোট উৎপাদিত দ্রব্য যেটা সেই দেশের একটা পরিসীমার মধ্যে সম্পন্ন হচ্ছে এবং সেই বাউন্ডারিটা সেই দেশের সরকারের কন্ট্রোল বা রেগুলেশনের মধ্যে আসতে হবে। তাই দেশের বাউন্ডারির মধ্যে হলেই যে জিডিপি এটা আমরা কিন্তু বলতে পারি না, সেটা দেখতে হবে যে সেই দেশের সরকারের রেগুলেশনের মধ্যে আসছে না। যদি আমরা দেখি যে সেই দেশের সরকারের রেগুলেশনের মধ্যে আসছে না কিন্তু দেশের বাউন্ডারি হচ্ছে, সেটা জিডিপির মধ্যে কাউন্ট না হতে পারে। যেমন আমি তোমাদের একটু আগে এক্সাম্পল বললাম যে এমব্যাসি বা কনসুলেটস। তাহলে এমব্যাসি মানে জানো যে একটা রাজধানী শহরের মধ্যে যেটা হয় অফিসটা, সেটাকে আমরা এমব্যাসি বলি। যেমন নিউ দিল্লি আমাদের ভারতের রাজধানী, তাহলে নিউ দিল্লিতে যদি অফিসটা হয় সেটাকে আমরা এমব্যাসি বলবো। আর যদি মনে করো ফর এক্সাম্পল অফিসটা কলকাতা, দিল্লি, মুম্বাই এই সমস্ত জায়গায় হয়, তাহলে সেটাকে আমরা বলি কনসুলেটস। তাহলে এই যে ইন্ডিয়ার যে সমস্ত এমব্যাসিগুলো ইন্ডিয়ার বাইরে রয়েছে, তা দেশের বাউন্ডারির বাইরে রয়েছে ঠিকই, কিন্তু সেটা যেহেতু আমাদের সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পড়ছে, তাই সেটাকে আমরা জিডিপিতে কাউন্ট করব। আবার দেখো বাইরের দেশের এমব্যাসি, যেমন ইউএসএর এমব্যাসি বলো বা ইউকের এমব্যাসি, এগুলো আমাদের ইন্ডিয়ার বাউন্ডারিতে রয়েছে ঠিকই, কিন্তু আমরা জিডিপির মধ্যে কাউন্ট করছি না, কারণ বাইরের দেশের এমব্যাসিগুলো আমাদের গভর্নমেন্টের রেগুলেশনের মধ্যে আসবে না। তাহলে জিডিপি মানে হচ্ছে সেই দেশের সরকারের রেগুলেশনের মধ্যে এলে তবে সেটা আমরা জিডিপিতে কাউন্ট করবো, সেটা দেশের বাউন্ডারিতে হোক বা না হোক। তাহলে জিএনপি সমান আমাদের কি বলেছি যে জিডিপি প্লাস এনএফআইএ ব্যাপারটা জানতে হবে। তাহলে আমাদের দেখো এনএফআইএ ফলতে কি বলছে না এনএফআইএ এনএফ ফর এক্সাম্পল ধরো যে এনএফআইএ যেটা বলছে আমাদের যে এনএফআইএ না ফর এক্সাম্পল দেখো যেটা বলছে আমাদের যে এনএফআইএ এনএফআইএ তাহলে এনএফআই এর ফুল ফর্ম কি? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ফ্যাক্টর তাহলে এফআইএফএ ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ফরেন ইনকাম টু অ্যাব্রড। তাহলে এনএফআই এর ফুল ফর্ম কি বললাম? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে আমরা যেটা বলছি আমাদের ফর্মুলাটা যে জিএনপি সমান বলেছি আমরা জিডিপি প্লাস এনএফআইএ, যেটা বলছিলাম তোমাদের একটু আগে। তাহলে জিডিপিটা আমরা কি বলেছিলাম যে জিডিপিটা শুধুমাত্র আমার দেশের বাউন্ডারিতে হতে পারে বা দেশের বাইরেও হতে পারে, কিন্তু দেখতে হবে সেই দেশের সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আসছে নাকি। এবার দেখো এনএফআইএটা কি বলছিলাম যে ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে আমার দেশের লোক যেমন দেশের বাইরে রয়েছে, তারা যেমন ইনকাম করে উপার্জন করে আনছে আমার দেশে, সেরকম বাইরের দেশের লোকও তো আমার দেশে রয়েছে যারা আমার দেশ থেকে উপার্জন করে নিয়ে যাচ্ছে। তাহলে আমার দেশের লোক বাইরে থেকে কতটা উপার্জন করে আনছে মাইনাস বাইরের দেশের লোক আমার দেশ থেকে কতটা নিয়ে যাচ্ছে, সেইটাকে বলা হচ্ছে এনএফআইএ, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে আমাদের কোশ্চেনটা কি বলেছে ভালো করে শুনতে হবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আমরা কি বললাম ফর্মুলাতে যে জিএনপি সমান জিডিপি প্লাস এনএফআইএ। তাহলে জিডিপি সমান কি হচ্ছে? জিডিপি সমান বলছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তাহলে জিডিপি সমান কি বললাম? সি মানে কি? কনজামশন। তাহলে এখানে কাদের কনজামশনের কথা বলছে না প্রাইভেট কনজামশন। প্রাইভেট কনজামশন মানে ধরো যে আমরা যারা ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা কোনো প্রাইভেট কোম্পানি তারা যে খরচটা করছি আমরা প্রতিনিয়ত, সেইটাকে বলা হচ্ছে প্রাইভেট কনজামশন। আই মানে কি বলছে? ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার কথাটা মানে কি না ইনভেস্টমেন্ট মানে আমরা বলতে পারি যে বিনিয়োগ। আমরা যে প্রতিনিয়ত বিনিয়োগ করছি, আমরা তো পুরো টাকাটা খরচ করছি না। আমরা ধরো কোনো একটা টাকা যখন ইনকাম করি তার কিছু টাকা আমরা কি করছি? সেভিংস করছি। সেভিংসের একটা পার্ট আমরা বিনিয়োগ করছি। আর কনজামশন মানে কি? যেটা আমরা খরচ করছি। তাহলে সি মানে হচ্ছে কনজামশন, যেটা আমরা প্রতিনিয়ত আমাদের নিত্যোপযোগী জিনিসের জন্য খরচ করে চলেছি। আর আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, যেটা আমরা বিনিয়োগ করছি ফিউচারে রিটার্ন পাওয়ার আশায়। তাহলে এখানে সি মানে প্রাইভেট কনজামশন, আই মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট, জি মানে কি? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে জি মানে কি বললাম? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে গভর্নমেন্ট যে প্রতিনিয়ত সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য খরচ করছে বা বিনিয়োগ করছে সেটা হচ্ছে জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, এম মানে হচ্ছে ইম্পোর্ট। তাহলে এখানে দেখো এক্স মানে কি বললাম? আমরা যেমন এক্সপোর্ট করে আর্ন করছি সেরকম আমরা ইম্পোর্ট করে তো পেমেন্ট করছি।
বুঝতেছো? তাহলে এবার দেখো, আর অলরেডি প্লাস এনএফআই আছে বলেছে। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে কি বলেছি, যে আমার দেশের লোক যখন বাইরে থেকে উপার্জন করে নিয়ে আসছে, সেরকম বাইরের দেশের লোক যারা আমার দেশে রয়েছে তারাও তো আমার দেশ থেকে নিয়ে যাচ্ছে, সেই ডিফারেন্সটাকে আমরা বলেছিলাম এনএফআই এ। তাহলে আমাদের কোশ্চেনে বলেছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি। তাহলে আমাদের প্রথমে দেখো বলেছে পারচেজ অফ গুডস বাই গভর্নমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট, পার ক্যাপিটা ইনকাম, নেট ফরেন। তাহলে আমরা দেখলাম প্রথমে দেখো যে পারচেজ অফ গুডস বাই গভর্নমেন্ট, তাহলে জি মানে কি বলেছিলাম, গভর্নমেন্ট যে পারচেজ করছে তার জন্য যে খরচ করছে, তাহলে সেই জিটা পেয়েছি আমরা যখন জিএনপি কাউন্ট করছি, তাহলে জি আসছে। তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্ট, আই মানে কি বলেছিলাম, প্রাইভেট ইনভেস্টমেন্ট, সেটাও পাচ্ছি আমরা। নেক্সট কি বলছে, পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়। তাহলে পার ক্যাপিটা ইনকাম কিন্তু আমাদের এখানে কোথাও পাইনি দেখো। তাহলে পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন্স, তাহলে যখন দেশের জাতীয় আয়কে সেই দেশের জনসংখ্যা দিয়ে আমরা ভাগ করব, যে টোটাল ন্যাশনাল ইনকাম ডিভাইড বাই টোটাল পপুলেশন, তখন আমরা পাই কি, পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়। তাহলে পার ক্যাপিটা ইনকামটা কিন্তু আমরা পাবো না যখন আমরা জিএনপিকে কনসিডার করব। আবার দেখো অপশন ডি এ বলেছে নেট ফরেন ইনভেস্টমেন্ট, তাহলে আমরা অলরেডি বলেছি এনএফআই এর কথা, যে জিএনপি যখন কাউন্ট করা হয় জিডিপি প্লাস এনএফআই এ, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বা নেট ফরেন ইনভেস্টমেন্ট, এটা রয়েছে। তাই আমরা এখন অ্যান্সার করব কোনটা, যে অপশন সি, যে বলেছে কোনটা আমাদের দরকার বা প্রয়োজন নেই যখন জিএনপি কাউন্ট হবে। তাহলে আমরা অ্যান্সার করব অপশন সি, যে পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন্স আর নট রিকোয়ার্ড, বা প্রয়োজন নেই যখন আমরা জিএনপিটা আমরা কাউন্ট করছি। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, যেটা খুবই একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার, যেটা আসবো আমরা, সেটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেটা আমরা বলবো যে নাম্বার 5 যেটা আসবো, সেটা হচ্ছে তোমার যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই মিনস। দেখো, তাহলে আরবিআই থেকে প্রত্যেক বছর আমরা দেখি যে প্রিলিমসে কিছু না কিছু কোশ্চেন থাকেই আমাদের, প্রত্যেক বছরই প্রিলিমসে বলো বা মেন্সে থাকেই, আবার প্রিলিমসও প্রত্যেক বছর কিছু না কিছু কোশ্চেন দিচ্ছে। তাহলে বলছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, তাহলে ফাইন্যান্সিয়াল কথাটা মানে জানি যে ব্যাংকের পরিষেবাটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কারণ দেখো আমরা জানি যে অনেক রুরাল এরিয়া বা রিমোট এরিয়া আছে যেখানে ব্যাংকের পরিষেবাটা অত উন্নত নয়, বা যেখানে ব্যাংকের পরিষেবাটা পৌঁছয়নি, এখন অনেক মানুষের মধ্যে ব্যাংকের পরিষেবা কিন্তু পৌঁছতে পারেনি। তাহলে আমরা দেখেছি যে রুরাল এরিয়াতে অনেক চিটফান্ড আছে যারা সেখানে কিন্তু অনেক প্রফিট করেছে মানুষকে অনেক ভুলভ্রান্ত বুঝিয়ে। যেমন আমরা যদি বলি রোজ ভ্যালি বলো, বা আমরা বলতে পারি পিয়ারলেস বলো, বা এমপিএস বলো, এরকম অনেক আছে, সারদা, যে আমরা দেখেছি গ্রামের দিকে মানুষ অনেক প্রতারিত হয়েছে, কারণ ব্যাংক সেখানে ঠিকমতো ক্যাম্পেন করতে পারেনি বা সেখানে মানুষের মধ্যে পৌঁছায়নি, যেরকম আমরা বলি আনসার্ভড এরিয়া বা আন্ডার সার্ভড এরিয়া। তাহলে আরবিআই ব্যাংকের উপর কি একটা প্রেসার দিচ্ছে, যে ব্যাংকের পরিষেবাটা সাধারণ মানুষের কাছে, বেসিক্যালি রিমোট এরিয়া বা রুরাল এরিয়ার মানুষের কাছে পৌঁছতে হবে, তবেই তো রুরাল এরিয়ার মানুষ ব্যাংকের পরিষেবার মধ্যে এলেই আরও দেশের কী হবে, ডেভেলপমেন্ট হবে, বা প্রত্যেকটা মানুষ কী হবে, ব্যাংকের পরিষেবা থেকে আরও ভালো সার্ভিস পেতে পারবে। তাহলে আমাদের কোশ্চেনটা বলেছি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই। তাহলে আরবিআই ফাইন্যান্স ইনক্লুশন ডেফিনেশনটা কি বলছে, যে টু রিচ দ্য ব্যাংকিং সার্ভিস among all the section of society, basically in the remote area or rural area where people cannot get banking service, তারা যেখানে ব্যাংকের সার্ভিস বা পরিষেবা ভালো পাচ্ছে না, সেইখানে ব্যাংকের পরিষেবাটাকে আরও ভালো করে পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের মধ্যে, যাতে ব্যাংক সেখানে পৌঁছালে কী হবে, সাধারণ মানুষ আরও উন্নত পরিষেবা পাবে, বা আমাদের মানুষ আরও বেশি কী হবে, ব্যাংকের পরিষেবা পেলে তারা এই চিটফান্ড থেকে প্রতারিত হবে না, বা আরও বেশি করে ব্যাংকের মানুষের পরিষেবা যদি পৌঁছাতে পারি তাহলে কী হবে, মানুষের উন্নয়ন হবে, মানুষের যেটা আর্থিক অবনতি হবে সেটা অনেক উন্নতি হবে, আর্থিক অবনতি তারা অনেক উঠে আসবে। বুঝেছো? তাহলে এখানে বলেছে ফার্স্ট অপশন দেখো, গ্রেটার কনজিউমার প্রোটেকশন ফর নিউলি ইনক্লুডেড কাস্টমার। অবশ্যই এটা কারেক্ট, কারণ বলে দেখো গ্রেটার কনজিউমার প্রোটেকশন, কনজিউমারকে প্রোটেক্ট করা উচিত, গ্রেটার কনজিউমার প্রোটেকশন ফর নিউলি ইনক্লুডেড কাস্টমার। যারা নতুন নতুন ব্যাংকের গ্রাহক বা যারা নতুন অ্যাকাউন্ট খুলছে, যারা গ্রাহক, তাদেরকে অবশ্যই ব্যাংকগুলোকে আরও পরিষেবা ভালো দিতে হবে, তবেই তো মানুষ আরও বেশি করে ব্যাংকে আসবে, তারা অ্যাকাউন্ট খুলবে বা তারা পরিষেবা নিতে চাইবে। নেক্সট বলেছে কি, অ্যান ইজিলি অ্যাক্সেসড
অ্যান্ড স্পিডি গ্রিভিয়েন্স রিড্রেসেল প্রসেস। তার মানে কি, যে ব্যাংকের যে অভিযোগগুলো পড়ছে ব্যাংকের এগেনস্টে, ফর এক্সাম্পল দেখো অনেক সময় ব্যাংকের পরিষেবা ভালো নয় বলে, বা অনেকে বলে ব্যাংকে আমি যাচ্ছি আমার কাজ ঠিকমতো হচ্ছে না, বা আমার ব্যাংক আমাকে ঘোরার চার্জ নয় কাল আসতে বলছে। তাহলে ব্যাংক সংক্রান্ত মানুষের বা কাস্টমারের কাছে যে অভিযোগ সেগুলোকে কুইক সলভ করতে হবে, কারণ ব্যাংকের সম্বন্ধে যেন কোনো অভিযোগ মানুষের কাছে বা গ্রাহকের কাছে না থাকে। তাহলে ব্যাংক যদি দ্রুত তার সমাধানগুলো সলভ করতে পারে গ্রাহকের যে অভিযোগগুলো, তাহলে কী হবে, ব্যাংকের পরিষেবাটা আরও মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে অ্যান্ড ইজিলি অ্যাক্সেসড অ্যান্ড স্পিডি মানে ত্বরান্বিত করতে হবে, যে সমস্ত মানুষের অভিযোগগুলোকে তাড়াতাড়ি সলভ করে মানুষেরকে আরও উন্নত মানের পরিষেবা দেওয়া যায় যেন। নাম্বার 3 বলেছে এক্সপান্ডেড এফোর্টস অন ফাইন্যান্সিয়াল লিটারেসি। তাহলে ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে দেখো, এই যেমন গ্রামের দিকে বলছিলাম আমরা যে অনেক মানুষের ব্যাংকের পরিষেবা সম্বন্ধে সেরকম কোনো তাদের আইডিয়া নেই, বা তারা জানেও না যে কীভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়, বা অ্যাকাউন্ট খোলার জন্য কী কী ডকুমেন্টস তাদেরকে প্রোভাইড করতে হবে, বা তারা ব্যাংকে গেলে কী কী পরিষেবা পেতে পারে। এই যে আরও বেশি করে ক্যাম্পেন করা, মানুষের মধ্যে আরও বেশি করে লিটারেসি রেটকে বাড়ানো, ব্যাংক সম্বন্ধে আরও তাদেরকে সজাগ করা, এটাকে বলছে এক্সপান্ড মানে কি, আরও বেশি করে বিস্তার করতে হবে ব্যাংকের তোমার পরিষেবাটাকে সাধারণ মানুষের কাছে, যে তাদেরকে আরও বেশি করে ক্যাম্পেন করতে হবে, বিশেষ করে রিমোট এরিয়াতে, তবেই তো মানুষ আরও ব্যাংকে আসবে পরিষেবা নিতে। তাই আমরা এখানে দেখছি প্রত্যেকটা অপশানই কিন্তু ঠিক আছে, তাই অ্যান্সার হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট যেটা আমরা আসবো, নেক্সট কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে তোমার আছে নেক্সট কোশ্চেন যেটা আমরা আসবো সেটা হচ্ছে তোমার নাম্বার 6-এ আসছি, ফিসকাল ডেফিসিট। নাম্বার 6 কি বলছে, ফিসকাল ডেফিসিট ইজ। তাহলে আমরা জানি যে ফিসকাল ডেফিসিট বলতে কি বলছে, ফিসকাল ঘাটতি। তাহলে ফিসকাল ঘাটতি মানে জানো যে এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ঘাটতি ভারতের অর্থনীতিতে। যে ফিসকাল ডেফিসিট যে কনসেপ্টটা সেটা প্রথম এসেছিল 1986-এ। তাহলে ফিসকাল ডেফিসিট যে ঘাটতিটা এটা প্রথম কবে এসেছিল বললাম 1986, এবং রেকমেন্ড করেছিল কোন কমিটি না, সুখময় চক্রবর্তী কমিটি, সুখময় চক্রবর্তী কমিটি। তাহলে সুখময় চক্রবর্তী কমিটি 1986-এ এই ফিসকাল ডেফিসিট কনসেপ্টটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন। তাহলে ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে জানো যে, আচ্ছা আগে জানতে পারতে ডেফিসিট ব্যাপারটা কি না। ডেফিসিট মানে আমরা জানি যে টোটাল এক্সপেন্ডিচার যখন টোটাল রিসিপ্টের থেকে বেশি হয়, মানে সরকারের যখন মোট ব্যয় সেটা মোট আয়ের থেকে বেশি হচ্ছে, তখন সরকারের ঘাটতি হবে। তাহলে এই যে ঘাটতিটা সবসময় চাইবে সরকার সেটাকে ফুলফিল করতে বা মেকআপ দিতে। তার জন্য অনেক সময় গভর্নমেন্ট কী করে, আরবিআই থেকে লোন নেয়, বা পাবলিকের কাছ থেকে লোন নিচ্ছে, বা ফরেন কান্ট্রি থেকে লোন নিচ্ছে। তাহলে এই ডেফিসিট যদি সরকার না কমাতে পারে তাহলে সরকারের আয়টা কখনোই বাড়বে না। তাহলে এই জন্য বলছে দেখো যে আমাদের পড়ে এসছি বাজেটে অনেক রকমের ডেফিসিট দেখতে পাই, যেমন হচ্ছে ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, বাজেট ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, মনিটাইজ ডেফিসিট। তাহলে এর মধ্যে একটা সবথেকে ইম্পর্টেন্ট ডেফিসিট যেটা হচ্ছে সরকারের ফিসকাল ঘাটতি বলি আমরা। তাহলে ফিসকাল ঘাটতি ব্যাপারটা কি জানতে হবে না, প্রথমে দেখো বলবো যে ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে যেটা হচ্ছে প্রথম অপশানে বলেছে রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট। তাহলে আমাদের জানো যে রিসিপ্টের যেটা বলছে সরকারের আয় সেটা দুদিক থেকে আসছে, একটা রেভিনিউ দিক থেকে, একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট থেকে। তাহলে রেভিনিউ রিসিপ্টের মধ্যে সরকারে কি কি পড়বে না, আমরা জানি ট্যাক্স রেভিনিউ বা নন ট্যাক্স রেভিনিউ। আর ক্যাপিটাল রিসিপ্ট মানে জানো যেটা সরকারের লায়াবিলিটির মধ্যে পড়ছে। ক্যাপিটাল রিসিপ্ট লায়াবিলিটি বলতে কি বোঝায়, সরকারের দায়বদ্ধতা। ফর এক্সাম্পল ধরো সরকারের দায়বদ্ধতা হচ্ছে যে স্টেটগুলো উন্নয়ন করার জন্য সরকারকে অনেক সময় কি করতে হয়, বড় করতে হয় আরবিআই বা পাবলিকের কাছ থেকে। তাহলে বড়োয়িংস যে টার্মটা আমরা জানি যে গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কখনো কখনো কি করে আরবিআই বা পাবলিকের কাছ থেকে যে বড় করছে, কেন বড় করছে না, স্টেটের উন্নয়নের জন্য তাকে বাজেটে একটা টাকা অ্যালোকেট করতে হয়। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কখনো কখনো বড় যে করছে আরবিআই বা ফরেন কান্ট্রি বা পাবলিকের কাছ থেকে একটা স্টেটের ডেভেলপমেন্টের জন্যে, তাহলে এইটাকে বলা হচ্ছে বড়োয়িংস। তাহলে বড়োয়িংসটা হচ্ছে কি, তাহলে এখানে গভর্নমেন্টের লায়াবিলিটির মধ্যে পড়ছে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের লায়াবিলিটি কি, যে স্টেটের উন্নয়নের জন্য তাকে একটা লোন অ্যালোকেট করতে হবে। এবার যদি গভর্নমেন্টে সেই মুহূর্তে অত টাকা না থাকে গভর্নমেন্টের কাছে, তাহলে গভর্নমেন্টকে বাধ্য হয়ে কী করতে হবে, আরবিআই বা পাবলিকের কাছ থেকে টাকা নিতেই হবে, বা অনেক সময় ফরেন কান্ট্রি থেকে টাকা নিতেই হবে। আবার দেখো অন্যদিকে বলছে দেখো ডিসইনভেস্টমেন্ট, অবিনিয়োগ। অনেক সময় গভর্নমেন্ট দেখছে
আমার যেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো লসে রান করছে, আমি সেই ইন্ডাস্ট্রিগুলো যদি কিছু শেয়ার আমি প্রাইভেটে বিক্রি করে দিই, তাহলে আমার কিছু হলেও কী হবে, আমার উপর ঘাটতির বোঝাটা কমবে। অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে যে কি করে না, তার কিছু শেয়ার প্রাইভেটকে, আমরা দেখেছি কিছু বছর আগে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়ে হলো টাটার হাতে। তাহলে এই যে গভর্নমেন্ট কখনো কখনো দেখি যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো লসে রান করছে, সেই ইন্ডাস্ট্রিগুলোর কিছু শেয়ার গভর্নমেন্ট চাইছে প্রাইভেটকে বিক্রি করতে। কেন? কারণ সরকার চাইছে এই ইন্ডাস্ট্রিগুলোকে আমি কত সাবসিডি বা ভর্তুকি দিয়ে চালাবো। যদি আমি দিনকে দিন ভর্তুকি দিই, তাহলে আমার তো ঘাটতিটা বেড়েই যাবে, সেখানে ঘাটতি তো কমবে না। তাই সরকার চাইছে কিছুটা সাবসিডি, যেটা কি বলছে, কম করতে। তাহলে সাবসিডি কমানোর জন্য সরকার অনেক সময় কি করে না, যে ইন্ডাস্ট্রিগুলো সরকারের লসে রান করছে সেই ইন্ডাস্ট্রিগুলোর কিছুটা শেয়ার প্রাইভেট হ্যান্ডে বিক্রি করছে, যার ফলে সরকারের কি পরে কি হচ্ছে, ঘাটতির বোঝা তো কমছেই, প্লাস ওই যে সরকার যে কিছুটা শেয়ার বিক্রি করলো সেখান থেকে সরকার কিছুটা রেভিনিউ কালেকশন আসছে। তাহলে সেইটাকে বলা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। তাহলে ক্যাপিটাল রিসিপ্ট মানে কি, যেটা সরকারের লায়াবিলিটির মধ্যে পড়বে। যেমন ডিসইনভেস্টমেন্ট বললাম বা বরোয়িংস বলছি, এগুলো সরকারের লায়াবিলিটির মধ্যে পড়বে। বা কখনো কখনো কি হয়, যেখানে সরকারের অ্যাসেটটা কম হচ্ছে। কেন অ্যাসেট কম হচ্ছে? ওই যে বললাম, ডিসইনভেস্ট করছে যখন সরকার, তখন সরকারের কাছে রেভিনিউ আসছে ঠিকই, কিন্তু সরকার থেকে তো সেটা প্রাইভেট হ্যান্ডে চলে যাচ্ছে। বা এই যে বললাম বরোয়িং, এই যে সরকার যে বড় করছে আরবিআই বা পাবলিকের কাছ থেকে, যখন বড় করছে তখন সরকারের কাছে রেভিনিউটা আসছে ঠিকই, কিন্তু পরবর্তীকালে উইথ ইন্টারেস্ট সেটা গভর্নমেন্টকে কী করতে হবে না, রিপে করতে হবে। তাহলে এখানে গভর্নমেন্টের অ্যাসেট কমছে, আর অ্যাসেট যদি কমে জানো যেখানে গভর্নমেন্টের ডেফিসিট তো বাড়বেই। তাহলে আমাদের প্রথমে বলেছে কি, রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট। তাহলে রেভিনিউ রিসিপ্টের মধ্যে কী কী আসবে সরকারের, বললাম ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউ। আর ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে কী কী আসবে বললাম, যে বরোয়িংস, ডিসইনভেস্টমেন্ট, যেগুলো গভর্নমেন্টের লায়াবিলিটির মধ্যে পড়ে সেগুলো বলছে। তাহলে এখানে বলছে দেখো মাইনাস, তাহলে রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট মানেই তো টোটাল রিসিপ্ট। কারণ গভর্নমেন্টের টোটাল যে রিসিপ্ট সেটাকে দুটো ভাগে ভাগ করছি আমরা, রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট, আর মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। বুঝেছো? তাহলে এটা হচ্ছে আমাদের অপশন, এটা আমরা বলতে পারি ঠিকই আছে, যে টোটাল এক্সপেন্ডিচার থেকে যখন টোটাল আমাদের যেটা টোটাল রিসিপ্ট এবং টোটাল এক্সপেন্ডিচার যেটা বলছে গভর্নমেন্টের, সেটা হচ্ছে কি আমাদের এই যে গভর্নমেন্ট দেখো রিকভারিজ অফ লোনস অ্যান্ড আদার রিসিপ্ট। তাহলে গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্টের যখন ঘাটতি হয় তাহলে গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট সেই ঘাটতিটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করছে। তো তাহলে এবার দেখো অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, স্টেটকে লোন দিচ্ছে, এবার সেই লোনগুলো পরবর্তীকালে কি করে, উইথ ইন্টারেস্ট রিকভার করে। তার রিকভারিজ অফ লোনস বলতে এখানে কি বলছে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটগুলোকে যে লোন দিয়েছিল আগে, সেই ওল্ড লোনগুলোকে পরবর্তীকালে সে রিকভার করছে সেন্ট্রাল উইথ ইন্টারেস্ট। তাহলে রিকভারিজ অফ লোনস অ্যান্ড আদার রিসিপ্ট মানে কি বলেছিলাম, যে বরোয়িংস বা ডিসইনভেস্টমেন্ট যেগুলো বলছে এগুলো ক্যাপিটাল রিসিপ্ট, যেখানে গভর্নমেন্টের লায়াবিলিটির মধ্যে আসবে। তাহলে টোটাল রিসিপ্ট যেটা বলছে মাইনাস টোটাল এক্সপেন্ডিচার, এটা ঠিকই আছে। নেক্সট বলছে দেখো বাজেট ডেফিসিট। তাহলে এই যে বাজেট ডেফিসিট টার্মটা আমরা জানি, এটা যে জিনিসটা কি, যে টোটাল এক্সপেন্ডিচার যখন গভর্নমেন্টের টোটাল রিসিপ্ট থেকে বেশি হয় তখন গভর্নমেন্টের বাজেট ঘাটতি হচ্ছে। যখন টোটাল এক্সপেন্ডিচারটা টোটাল রিসিপ্টের থেকে বেশি হচ্ছে তখন সরকারের কি হচ্ছে, বাজেট ঘাটতি। তাহলে এই বাজেট ঘাটতিকে সরকার কি করছে, ফুলফিল করার জন্য আমরা বললাম যে আরবিআই থেকে লোন নেয় বেসিক্যালি। তাহলে এই আরবিআই যেন ব্যাংকার্স অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে গভর্নমেন্টে যখনই ঘাটতি হবে গভর্নমেন্ট সবসময় কার কাছ থেকে লোন নেওয়াটা বেশি পছন্দ করবে, আরবিআই। কারণ আরবিআই কাছ থেকে সে লোনটা নিচ্ছে তার ইমিডিয়েট ঘাটতিটাকে ফুলফিল করার জন্যে। তাহলে বাজেট ডেফিসিট যেটা বলেছে, তাহলে বাজেট ডেফিসিট এই কনসেপ্টটা 1997 এটা কি হয়েছিল না, অ্যাবলিশড হয়ে গেল এবং এটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হলো। তাহলে বাজেট ডেফিসিটটা পরবর্তীকালে কার সাথে মার্জ হয়ে গেল না, ফিসকাল ডেফিসিট। তাহলে আমরা অপশন বি তে বলে দেখো বাজেট ডেফিসিট। তাহলে বাজেট ডেফিসিটটা কি বলেছিলাম, যে টোটাল এক্সপেন্ডিচার মোর দ্যান টোটাল রিসিপ্ট, তখন গভর্নমেন্ট কার কাছ থেকে লোন নিচ্ছে, আরবিআই থেকে। এবং এই বাজেট ডেফিসিটটা গভর্নমেন্ট কি করছে না 97 সালে কার সাথে মার্জ করে দিয়েছে, ফিসকাল ডেফিসিটের সাথে। তাই বাজেট ডেফিসিট প্লাস বলেছে দেখো গভর্নমেন্ট, তাহলে আরবিআই থেকে যেটা লোন নিচ্ছে সেটা তো বাজেট ডেফিসিট। তাহলে আরবিআই ছাড়াও গভর্নমেন্ট আর কোথার থেকে লোন নেয় না, আমরা জানি পাবলিকের কাছ থেকে নিচ্ছে বা ফরেন কান্ট্রি থেকে বড় করছে। তাহলে সেটাই বলেছে দেখো অপশন বিয়েতে, যে গভর্নমেন্টস মার্কেট বরোয়িংস অ্যান্ড লায়াবিলিটিস। তাহলে গভর্নমেন্টের বরোয়িংটা কি বলছে, আরবিআই ছাড়াও যে পাবলিকের কাছ থেকে বা ফরেন কান্ট্রি থেকে বড় করছে সেটাই বলেছে। তাহলে এটাও ঠিক আছে।
আবার অপশন সি কি বলেছে, প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে প্রাইমারি ডেফিসিট বলতে কি বলছি না, এটা হচ্ছে গভর্নমেন্টের অ্যাকচুয়াল ডেফিসিট। অ্যাকচুয়াল ডেফিসিট ফর এক্সাম্পল বলি, মনে করো গভর্নমেন্টে যখন ডেফিসিট হয় তাহলে গভর্নমেন্ট সেই ডেফিসিটটাকে ফুলফিল করার জন্যে লোন নিচ্ছে। তাহলে গভর্নমেন্ট যে লোনটা নিচ্ছে সেই লোনটা কিন্তু আগামী বছর মানে পরের বছর থেকে সে ইন্টারেস্ট সময় শোধ করবে। তাহলে প্রাইমারি ডেফিসিট ফর্মুলা অ্যাকচুয়ালি কি, প্রাইমারি ডেফিসিট আমরা জানি যে প্রাইমারি ডেফিসিট সমান বলছে ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে প্রাইমারি ডেফিসিট সমান কি বলছে, ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে ফিসকাল ডেফিসিট সমান কি হবে না, আমরা জানি প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে প্রাইমারি ডেফিসিট সমান যদি ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট হয় তাহলে ফিসকাল ডেফিসিট সমান কি হবে, প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে প্রাইমারি ডেফিসিট বলতে আমরা জানি যেটা গভর্নমেন্টের অ্যাকচুয়াল ডেফিসিট। অ্যাকচুয়াল ডেফিসিট কেন বলছে, কারণ গভর্নমেন্ট দেখো যখন তার ঘাটতিটা হচ্ছে ডেফিসিটটা, সেই ডেফিসিটটাকে গভর্নমেন্ট ফুলফিল করার জন্যে বাজার থেকে লোন নিচ্ছে। তাহলে এই যে লোনটা নিচ্ছে গভর্নমেন্ট কারেন্ট ইয়ারে, কিন্তু ইন্টারেস্টটা শোধ করবে গভর্নমেন্ট পরের বছর থেকে। তাহলে কারেন্ট ইয়ারের সঙ্গে তো আমাদের এটা আমরা কখনোই অ্যাড করতে পারবো না। যেমন এক্সাম্পল দিই যে 2023 সালে গভর্নমেন্টের ঘাটতি হয়েছে 500 কোটি। তাহলে গভর্নমেন্ট 2023 সালে ঘাটতি 500 কোটি, তার জন্য গভর্নমেন্ট 2023 সালে লোনটা নিচ্ছে 500 কোটি, কিন্তু গভর্নমেন্ট যে লোনটা ইন্টারেস্টটা দিচ্ছে সেটা 2024 সাল থেকে। তাহলে 23 সালের সঙ্গে আমি যেটা বড় করছি সেটা আমি অ্যাড করব না, কারণ আমরা জানি যে প্রাইমারি ডেফিসিট সমান কি বলছে, ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে ফিসকাল ডেফিসিট থেকে ইন্টারেস্ট পেমেন্টটা কেন মাইনাস করছি, কারণ সরকার যে ইন্টারেস্টটা পে করছে সেটা নেক্সট ইয়ার থেকে। 2023 সালে গভর্নমেন্টের ঘাটতি বললাম 500 কোটি, তাহলে সরকার যে 500 কোটি টাকা লোন নিচ্ছে সেটার উপর ইন্টারেস্টটা কিন্তু সরকার কারেন্ট ইয়ারে দেবে না, নেক্সট ইয়ার থেকে পে করবে। তাহলে কারেন্ট ইয়ারে কি হচ্ছে, ফিসকাল ডেফিসিট থেকে ওই ইন্টারেস্ট পেমেন্টটা মাইনাস করছে। কেন, কারণ কারেন্ট ইয়ারে যে ইন্টারেস্টটা পেমেন্ট করছে সরকার 2023 সালে সেটা 2022-এর লোন। তার মানে কি, কারেন্ট ইয়ারের যে ইন্টারেস্ট পেমেন্ট, এই কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট পেমেন্টটা সবসময় কারেন্ট ইয়ারে ফিসকাল ডেফিসিট থেকে মাইনাস হবে, কারণ কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট পেমেন্টটা সরকার কি করছে, প্রিভিয়াস ইয়ারের লোনের উপরে করছে। আবার সরকার যদি কারেন্ট ইয়ারে লোন নেয় সেটা নেক্সট ইয়ার থেকে ইন্টারেস্টটা পে করবে। তাই আমরা মনে রাখবো যে ফিসকাল ডেফিসিট যেটা হয় সেটা সবসময় মনে রাখবে যে প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে, যেহেতু প্রাইমারি ডেফিসিট সমান কি বললাম, ফিসকাল ডেফিসিট প্লাস ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে। তাহলে ফিসকাল ডেফিসিট সমান কি হলো, প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট। তাই অপশন সিটা আমরা দেখলাম কারেক্ট আছে। তাহলে ফিসকাল ডেফিসিট ইজ, আমরা অ্যান্সার কি করবো এখানে, যে অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিসিএস এসেছিল যে আমাদের ফিসকাল ডেফিসিট বলতে কি বোঝায়। তাহলে আমরা প্রথমেই বললাম যে ফিসকাল ডেফিসিট মানে যেখানে আমরা বললাম টোটাল এক্সপেন্ডিচার যখন টোটাল রিসিপ্টের থেকে বেড়ে যায় তখন সম্পর্কে ঘাটতি হয়, সেটাও হবে, প্লাস বাজেট ডেফিসিট প্লাস গভর্নমেন্ট যে বাজার থেকে লোন নিচ্ছে সেটাও ঠিক আছে, আবার প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট এটাও ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে তোমার নাম্বার, তোমার হচ্ছে নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে তোমার নাম্বার, সেটা হচ্ছে 7-এ। নাম্বার 7-এ যেটা বলা আছে, গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া হ্যাজ টেকেন প্লেস থ্রু ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সিকিউশন অফ। দেখো গ্রিন রিভলিউশন মানে আমরা জানি বাংলায় সবুজ বিপ্লব। তাহলে সবুজ বিপ্লবটা বলছে ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সিকিউশন করা হয়েছিল। তাহলে প্রথম অপশনে বলেছে আইএডিপি, জানো ইন্টেনসিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। তাহলে এই যে আইএডিপি এটা কত সালে লঞ্চ করেছিল না, আমরা জানি আইএডিপিটা লঞ্চ করেছিল 1960-61। আইএডিপি 1960-61-এ লঞ্চ করেছিল ইন্টেনসিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ইন 7 সিলেক্টেড ডিস্ট্রিক্ট। 7 সিলেক্টেড ডিস্ট্রিক্টে। আচ্ছা, নেক্সট বলেছে দেখো আইএএপি ইন্টেনসিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম, এটা লঞ্চ করেছিল জানো 1964-65-এ। আইএএপি ইন্টেনসিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম। আচ্ছা, তাহলে অপশন সি কি বলেছে, আইএডিপি অ্যান্ড আইএপি, লাস্ট অপশন নান অফ দ্য অ্যাবাভ। তাহলে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, কি বলতে চেয়েছে যে গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লব জানো এটা ছিল একটা প্যাকেজ প্রোগ্রাম। গ্রিন রিভলিউশন, তখন গ্রিন রিভলিউশনটা জানো যে 1966 যখন প্ল্যান হলিডে চলছিল
সেই সময় আমাদের এটা আনা হয়েছিল গ্রিন রিভলিউশন, কারণ আমরা জানি যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আমাদের ভারতের এগ্রিকালচার গ্রোথ রেটটা নেগেটিভ হয়ে গেছিলো, প্রায় -1.40%। তাহলে এই যে গ্রিন রিভলিউশনটা যে আনার একটা মেন কারণ ছিল যে আমাদের দেশে একটা এগ্রিকালচার গ্রোথকে বাড়াতে হবে। এবং জানো এটা এনেছিল ইন্দিরা গান্ধী সরকার 1966-এ। কারণ আমরা জানি যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি হয়েছিল না, ইন্দো চায়না ওয়ার 1962 বা 1965-তে জানো ইন্দো পাক ওয়ার, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ 1965, ইন্ডিয়া চায়না যুদ্ধ 1962। তাহলে যুদ্ধ হলে কি হয়, দেশে আর্থিক ক্ষয়ক্ষতি হয়। তাহলে এই আর্থিক ক্ষয়ক্ষতির জন্য কি হলো, আমাদের জিডিপি গ্রোথ ফল করেছিল, ন্যাশনাল ইনকাম গ্রোথ ফল করেছিল, বা তার সাথে সাথে জানো যে আমাদের এগ্রিকালচার গ্রোথ রেটটার উপর একটা হিউজ ইম্প্যাক্ট পড়েছিল, যেটা এগ্রিকালচার গ্রোথ রেটটা নেগেটিভ হয়ে গেছিলো, -1.40%। তাহলে এই এগ্রিকালচার গ্রোথ রেটকে যদি বাড়াতে হয় তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের এমন কিছু স্ট্র্যাটেজি আনতে হবে যেখানে আমরা এই গ্রোথকে বাড়াতে পারি, এগ্রিকালচার গ্রোথকে। সেই জন্য ইন্দিরা গান্ধী সরকার কি করেছিল, একটা নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি ঘোষণা করেছিলেন। নিউ এগ্রিকালচার স্ট্র্যাটেজি মানে যেখানে বলছে কি জমির যদি উর্বরতা বাড়াতে পারি আমরা, তবেই জমির ফলন ধারণের ক্ষমতা বাড়বে। তাহলে জমির উর্বরতা বাড়ানোর জন্য সরকার কি করেছিল, একটা প্যাকেজ প্রোগ্রাম ঘোষণা করেছিলেন। তাহলে প্যাকেজ প্রোগ্রাম মানে কি, যেখানে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, বা আমরা বলতে পারো যে বিভিন্ন রকমের যদি আমরা কেমিক্যালস, উন্নত মানের মেশিনারি এগুলো আমরা ইউজ করি, তাহলে আমাদের কি হবে, জমির উর্বরতা অনেকটাই বাড়বে। তাহলে জমির যদি উর্বরতা বাড়ে তাহলে জমির ফলন ধারণ ক্ষমতা বাড়বে। তাহলে প্যাকেজ প্রোগ্রাম মানে একসাথে জমিতে এই সমস্ত ইনপুটগুলোকে ইউজ করা হয়েছিল। কি কি বলেছিলাম, যে অ্যাডভান্স ইরিগেশন সিস্টেম, উন্নত মানের সেচ ব্যবস্থা, রাসায়নিক সার, কীটনাশক, জলসেচ, এগুলি ঠিকমতো আমরা ইউজ করতে পারি, জমির উর্বরতা বাড়বে। তাই সেটাই করা হয়েছিল গ্রিন রিভলিউশনটাকে আনার জন্যে। তো এই গ্রিন রিভলিউশন যেমন প্যাকেজ প্রোগ্রাম ছিল, সেরকম এই আইএডিপি বা আইএএপি এগুলোও কিন্তু সিমিলার প্যাকেজ প্রোগ্রাম লাইক গ্রিন রিভলিউশন। তাই এখানে কোশ্চেন বলেছিল গ্রিন রিভলিউশন ইন্ডিয়া হ্যাজ টেকেন প্লেস থ্রু ডিস্ট্রিক্ট ওয়াইজ। তাহলে এই যে বললাম আইএডিপিটা আনা হয়েছিল 7টা ডিস্ট্রিক্ট, 7টা আলাদা স্টেট 1960-61। আর আইএএপি এসেছিল কয় বললাম 1964-65 সালে 114টা ডিস্ট্রিক্ট, 114 ডিস্ট্রিক্টস, 114টা ডিস্ট্রিক্টের উপর আনা হয়েছিল। তাহলে এই দুটোই ছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম। তাই অ্যান্সার হবে কোনটা কারেক্ট, অপশন সি, আইএডিপি অ্যান্ড আইএএপি। তাহলে অ্যান্সার হবে কোনটা, অপশন সি। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা, যেটা হচ্ছে তোমার নেক্সট কোশ্চেন যেটা আসবো আমরা, সেটা হচ্ছে তোমার নেক্সট কোশ্চেন যেটা আসবো সেটা হচ্ছে নাম্বার 8, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ডাজ নট ইনক্লুড। তাহলে বলেই দিয়েছে দেখো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, এই যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ডাজ নট ইনক্লুড। তাহলে আমরা দেখো অপশনে বলেছে ডিফেন্স এক্সপেন্ডিচার। তাহলে ডিফেন্স এক্সপেন্ডিচার, জানো যুদ্ধ যদি হয়, আমরা আগেই জানি যে যুদ্ধ হলে দেশের আর্থিক ক্ষয়ক্ষতি হয়। তাহলে যুদ্ধটা কখনোই আমরা বলতে পারি না যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। তাহলে আমরা জানি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে কোনগুলো পড়ে, যেটা আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা পড়ে এসেছি যে এক্সপেন্ডিচারের দুটো ভাগ বাজেটে, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা বলা আছে, তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে কি, এর আরেকটা নাম হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, যেটা দেশের উন্নয়নকে দেখাচ্ছে। যেমন বলি কনস্ট্রাকশন অফ স্কুল, কলেজ, হসপিটাল, কনস্ট্রাকশন অফ রোড, ব্রিজ, ড্যাম, হাইওয়ে, ফ্লাইওভার। তাহলে এই যে নতুন নতুন স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, ব্রিজ হচ্ছে, ড্যাম হচ্ছে, এগুলো সবই কিসের মধ্যে হবে না, আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। কিন্তু যদি যুদ্ধ হয় দেশে বা ডিফেন্স যেটা বলছে, আমাদের কোনো রকমের যুদ্ধ হলে দেশে আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই ক্ষেত্রে সেই এক্সপেন্ডিচারটা কখনোই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে যাবে না। তাহলে আমাদের দেখো অপশন এতে বলেছে ডিফেন্স এক্সপেন্ডিচার, এটাই হবে অ্যান্সার। কারণ ডিফেন্স এক্সপেন্ডিচার অলওয়েজ কাউন্ট হয় নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। কিন্তু বাকি অপশনগুলো যেগুলো বলেছে এক্সপেন্ডিচার অন ইকোনমিক সার্ভিস, এক্সপেন্ডিচার অন সোশ্যাল কমিউনিটি সার্ভিস, গ্র্যান্ট টু স্টেটস, এগুলো সবই যাবে কিন্তু ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, একমাত্র এটা বাদ দিয়ে। তাই অ্যান্সার হলো অপশন
এ। আচ্ছা, এরপরে দেখা যেটা আসবো আমরা নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে তোমার নাম্বার যেটা হচ্ছে আমরা আসবো নাম্বার 9। নাম্বার 9-এ কি বলেছে দেখো, দ্য সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া জেনারেটস মোর দ্যান। তাহলে সার্ভিস সেক্টর জানো ভারতের সব থেকে বেশি জিডিপি এখন আসে সার্ভিস সেক্টর থেকে। তাহলে সার্ভিস সেক্টর থেকে জিডিপি এখন বর্তমানে কত আসছে জানো, যে সার্ভিস সেক্টর থেকে জিডিপি যেটা আসছে সেটা হচ্ছে 50। সার্ভিস সেক্টর থেকে যেটা জিডিপি আসছে সেটা আমরা জানি যে সার্ভিস সেক্টর থেকে জিডিপি আসে নিয়ার অ্যাবাউট কত পার্সেন্ট আসে না 53%। 53% সার্ভিস থেকে আসছে, 53% সার্ভিস। আচ্ছা, নেক্সট আমরা যদি বলি যে সেকেন্ডারি সেক্টর থেকে কত আসে, সেকেন্ডারি মানে জানি আমরা ম্যানুফ্যাকচারিং। তাহলে সেকেন্ডারি সেক্টর থেকে আসছে সেকেন্ডারি সেক্টর থেকে আসছে 28.2%। আর প্রাইমারি সেক্টর থেকে আসছে কত পার্সেন্ট আমরা জানি, প্রাইমারি থেকে আসছে 18.8%। তা দেখো বলেছে দ্য সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া জেনারেটস মোর দ্যান। তাহলে আমরা দেখলাম সার্ভিস সেক্টর কত আসছে 53। তো আমরা বলবো অ্যান্সার হবে অপশন ডি, মোর দ্যান 50% অফ জিডিপি। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন যাবো আমরা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে তোমার যে নাম্বার 10-এ বলেছে দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন দ্য ইয়ার। তাহলে HDI আমরা জানি সবাই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা রিপোর্টটা প্রথম পাবলিশ হয়েছিল 1990 সালে, এবং এই রিপোর্টটা প্রত্যেক বছরই পাবলিশ করে UNDP বলে একটা সংস্থা, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP। তাহলে এই HDI কনসেপ্টটা প্রথম এনেছিল জানো যে একজন পাকিস্তানের ইকোনমিস্ট মেহবুব উল হক। তাহলে মেহবুব উল হক এই কনসেপ্টটা প্রথম এনেছিলেন 1990 সালে। তাহলে এই রিপোর্টটা বার করে 1990 সাল থেকে প্রত্যেক বছর কোন সংস্থা বললাম, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর UNDP। তাহলে সিন্স 1990 থেকে বার করছে UNDP প্রত্যেক বছর। তাই অ্যান্সার হবে কোনটা, অপশন বি। অপশন বি হবে যেটা আমাদের বললাম, যেটা হচ্ছে তোমার অপশন বি, যেটা হবে অ্যান্সার যে 1990। তাহলে অ্যান্সার হবে অপশন বি 1990। আচ্ছা, নেক্সট যেটা আমরা আসবো এবারে কোশ্চেন যেটা আসবো সেটা হচ্ছে নাম্বার, যেটা আসবো আমরা নাম্বার 11। তাহলে 11 নাম্বারে কোশ্চেন দেখো বলেছে কি, যে ইন ইন্ডিয়া নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স। তাহলে ইন ইন্ডিয়া নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ইজ। তাহলে নন এগ্রিকালচার ইনকাম ট্যাক্স জানো যে এগ্রিকালচার ইনকাম ট্যাক্সটা স্টেটের জুরিসডিকশনে আসবে, কিন্তু নন এগ্রিকালচার ইনকাম ট্যাক্সটা যাবে সবসময় সেন্ট্রালে। তাহলে আমরা জানি যে আর্টিকেল 270 এবং 272-এ কি বলা আছে, যে আর্টিকেল 270 এবং 272-তে বলা আছে, 270 এবং 272-এ যে ট্যাক্সেস লেভিড বাই সেন্ট্রাল, কালেক্টেড বাই সেন্ট্রাল, বাট ডিস্ট্রিবিউটেড উইথ স্টেটস হুইচ ডিটারমাইন্ড বাই ফাইন্যান্স কমিশন। তাহলে কি বললাম আরেকবার বলছি, যে ট্যাক্সটা চাপাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, কালেক্টও করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু ভাগ করে নেবে কার সাথে, স্টেটের সাথে। সেটা ঠিক করে দেবে কে, ফাইন্যান্স কমিশন। তাহলে এই ফাইন্যান্স কমিশন আমরা জানি যার কাজ হচ্ছে সেন্ট্রালের সঙ্গে স্টেটের রিলেশনটাকে ধরে রাখা, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট কতটা ট্যাক্সের ভাগ পাবে সেটাকে ডিটারমাইন করা। তাহলে আর্টিকেল 270 এবং 272-এ তাই বলা আছে যে ট্যাক্স লেভিড অ্যান্ড কালেক্টেড বাই সেন্ট্রাল বাট ডিস্ট্রিবিউটেড উইথ স্টেটস ডিটারমাইন্ড বাই ফাইন্যান্স কমিশন। তাহলে আমরা এক্সাম্পল যেমন জানি, ইউনিয়ন এক্সাইজ ডিউটি চাপাবে সেন্ট্রাল, কালেক্ট করবে সেন্ট্রাল, ভাগ করবে সাথে স্টেটের সাথে। আবার একটা আছে দেখো ইনকাম ট্যাক্স, যেটা বলা আছে নন এগ্রিকালচার ইনকাম ট্যাক্স। তাহলে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সটা স্টেটের ঘরে যাবে, কিন্তু নন এগ্রিকালচার ইনকাম ট্যাক্সটা চাপাবে সেন্ট্রাল, কালেক্টও করবে সেন্ট্রাল, কিন্তু ভাগ করবে কার সাথে, স্টেটের সাথে। সেটা ঠিক করে দেবে কে, ফাইন্যান্স কমিশন। তাহলে অ্যান্সার হবে কোনটা এখানে, অপশন ডি। দেখো তাই বলেছে যে অপশন ডিটা বলেছে লেভিড বাই দ্য সেন্টার অ্যান্ড শেয়ার্ড উইথ দ্য স্টেটস। কিন্তু দেখো প্রথম অপশন বলেছিল লেভিড বাই দ্য সেন্টার অ্যান্ড ফুললি ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য স্টেট, কখনোই হবে না, কারণ সেন্ট্রাল তো পুরোটাই স্টেটকে দেবে না। আবার সেকেন্ড অপশন বলেছে লেভিড বাই স্টেট, এটা স্টেটের আসছে না। আবার দেখো বলেছে লেভিড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড বাই দ্য সেন্টার, কারণ এটা সেন্টার পুরোপুরি নিজের কাছে রাখবে না, চাপাবে সেন্ট্রাল, কালেক্টও করবে সেন্ট্রাল, কিন্তু কার সাথে ভাগ করে নেবে, স্টেটের সাথে। কে ঠিক করবে, ফাইন্যান্স কমিশন। তাই অ্যান্সার হবে অপশন ডি। আচ্ছা, এবার নেক্সট যেটা আসবো কোশ্চেন সেটা হচ্ছে তোমার, যেটা হচ্ছে আমরা আসবো যে নাম্বার 12। তাহলে নাম্বার 12 যে কোশ্চেনটা বলেছে খুবই ইম্পর্টেন্ট, প্রিলিতে অনেকবার এসছে কোশ্চেনটা।
তাহলে বলে দেখো, যা স্পেশাল ইকোনমিক জোনস অ্যাক্ট ওয়াজ পাসড বাই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইন 2005। তাহলে আমরা জানি এসিজেড, স্পেশাল ইকোনমিক জোন কাকে বলে? হ্যাঁ, তোমরা জানো যে এসিজেডটা হচ্ছে একটা হচ্ছে ট্যাক্স বেনিফিট জোন। এই ট্যাক্স বেনিফিট জোনটা কিসের জন্য? সরকার কিছু বছরের জন্য এটাকে ট্যাক্স বেনিফিট কেন দেয়? যাতে এক্সপোর্টকে বাড়ানো যায়। তাহলে এসিজেড ইজ এ ট্যাক্স বেনিফিট জোন ফর এক্সপোর্ট প্রমোশন। এক্সপোর্টকে বাড়াবার জন্যেই এই এসিজেড একটা পাস করা হয়েছিল। তাহলে এই এসিজেডের আগে নাম কি ছিল? ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। তাহলে ভারতে প্রথম ইপিজেড জানো ছিল কান্ডালা 1965-এ। তাহলে এই ইপিজেডটাকে প্রথম এসিজেড জন্য পার্লামেন্টে একটা অ্যাক্ট পাস করা হলো। তাহলে ইপিজেডকে এসিজেড করার জন্য যে অ্যাক্টটা পাস হলো পার্লামেন্টে ভারতে, সেটা 2005, এবং কেম ইন টু ফোর্স যদি বলে তাহলে অ্যান্সার হবে 10ই ফেব্রুয়ারি 2006, 10th ফেব্রুয়ারি 2006। তাই কোশ্চেনে বলেছে যে স্পেশাল ইকোনমিক জোনস অ্যাক্ট ওয়াজ পাসড ইন্ডিয়ান পার্লামেন্ট 2005, কারণ ইপিজেড থেকে এসিজেড করা হয়েছিল কবে? 2005-এ। এর আগে নাম ছিল ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন, সেটাকে এসিজেড করা হলো 2005 এবং জারি করা হলো কবে থেকে? 10ই ফেব্রুয়ারি 2006। তাই আমাদের এখানে অ্যান্সার করব কোনটা? না 10 ফেব্রুয়ারি 2006, অপশন এ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো আমরা যে কোশ্চেনটা আসবো সেটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে তোমার নাম্বার 13, বলেছে এগ মার্ক ইজ রিলেটেড টু। তাহলে আমরা জানি এগ মার্ক মানে কি? এগ মার্ক যেমন সোনার ক্ষেত্রে হলমার্ক বলি, তাহলে হলমার্ক যুক্ত সোনা মানে কি? যেখানে সোনাটা হলমার্ক যেমন যেখানে সোনার খাদ খুব কম বা সোনার খাদ নেই বললেই চলে, সেখানে দেখো হলমার্ক যুক্ত সোনার যে দাম বাজারে সবসময় বেশি হয়। সেরকম এগমার্ক মানে হচ্ছে এটা কোয়ালিটি চেক করা হয় এগ্রিকালচার গুডসের। তাহলে টু চেক, এটা হচ্ছে একটা সার্টিফিকেশন মার্ক। এগমার্কটা কি বলবো? এটা হচ্ছে একটা সার্টিফিকেশন মার্ক টু চেক দ্য কোয়ালিটি অফ এগ্রিকালচার প্রোডাক্ট। যে এগ্রিকালচার প্রোডাক্টটা কোয়ালিটিটাকে চেক করে এই মার্কটা দিচ্ছে কে? ডাইরেক্টরেট অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। তাহলে আমরা প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে তোমার যেটা আমরা আসবো সেটা হচ্ছে যে এগ মার্ক, যেটা বলেছিলাম আমরা কোশ্চেনটা, এগ মার্ক ইজ রিলেটেড টু। তাহলে এগ মার্ক ইজ রিলেটেড টু যে কোশ্চেনটা দিয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিসিএসে এসেছিল। আমরা জানি যে এগ মার্ক ইজ রিলেটেড টু, অ্যান্সার হবে এখানে এগ্রিকালচারাল গুডস, নাম্বার সি যেটা আছে। তাহলে এগ মার্ক ইজ রিলেটেড টু এগ্রিকালচারাল গুডস। চলো নেক্সট কোশ্চেন যাবো। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিই, খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেগুলো আসছি। আমরা একবার রিভিশন হয়ে যাবো আমাদের সবারই, এবং তোমরা জানো যে পরীক্ষার আগে প্রত্যেকেরই একবার রিভিশন করা দরকার আছে। যে রিভিশন যদি আমরা লাস্ট মিনিটে রিভিশন করি তাহলে আমাদের পরীক্ষাটা আরও ভালো হবে। তাহলে নেক্সট কোশ্চেন দেখো বলেছে নাম্বার 14-এ, দ্য সেবি ওয়াজ গিভেন স্ট্যাটিউটরি রিকগনাইজেশন ইন 1992 অন দ্য রেকমেন্ডেশন অফ। তাহলে সেবির ফুল ফর্ম আমরা জানি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই যে সেবি, তাহলে এই সেবি প্রথম তৈরি হয়েছিল, জানো যে সেবি কবে তৈরি হয়েছিল? আমরা জানি যে সেবি তৈরি হয়েছিল 12th এপ্রিল 1988, 1988 সালে। কিন্তু সেবি যখন তৈরি হয়েছিল সে কিন্তু স্ট্যাটিউটরি থাকেনি, স্ট্যাটিউটরি বডি থাকেনি। তাহলে সেবি কি ছিল? অ্যাজ এ নন স্ট্যাটিউটরি হিসাবে তৈরি হয়েছিল। নন স্ট্যাটিউটরি কবে তৈরি হয়েছিল? 12ই এপ্রিল 1988-এ। তাহলে সেবিকে স্ট্যাটিউটরি কবে করা হলো? মানে স্ট্যাটিউটরি মানে কি? অসাংবিধানিক হচ্ছে স্ট্যাটিউটরি মানে হচ্ছে সাংবিধানিক, আর নন স্ট্যাটিউটরি মানে হচ্ছে অসাংবিধানিক। তাহলে সেবি ওয়াজ গিভেন এ স্ট্যাটিউটরি, তাহলে সেবি তৈরি হয়েছিল কবে বললাম? 12th এপ্রিল 1988 অ্যাজ এ নন স্ট্যাটিউটরি বা অসাংবিধানিক। তাহলে এই সেবিকে একটা পার্লামেন্ট অ্যাক্ট পাস করে কবে স্ট্যাটিউটরি করা হলো? না সেটা হচ্ছে জানো যে 92 সালে 1992-এ, ডেটটা ছিল 30th জানুয়ারি, 30শে জানুয়ারি 1992, এবং রেকমেন্ড করেছিল কোন কমিটি? খুব ইম্পর্টেন্ট, সেটা হবে অ্যান্সার না নরসিংহম কমিটি, অপশন ডি, দ্য নরসিংহম কমিটি। তাহলে সেবি স্ট্যাটিউটরি ফর্ম করলো কত সালে? 1992 সালে। তৈরি হয়েছিল 1988 সালে নন স্ট্যাটিউটরি হিসাবে, কিন্তু স্ট্যাটিউটরি করা হলো কবে? 92 সালে। কোন কমিটির রেকমেন্ডেশনে? দ্য নরসিংহম কমিটি। নেক্সট চলে যাবো আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষার জন্য আমাদের খুবই দরকার রিভিশনগুলো, তাহলে আমাদের কি হবে? অনেক বেশি আমরা তার ভালো পরীক্ষা দিতে পারবো এবারে, বুঝতে। তাহলে নেক্সট যেটা আসবো আমরা সেটা হচ্ছে নাম্বার 15 কোশ্চেন, বলেছে দ্য প্ল্যানিং কমিশন। তো একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন,
দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া হ্যাড ইন্ট্রোডিউসড দ্য ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং। তাহলে ডিসেন্ট্রালাইজ মানে কি? বিকেন্দ্রীভূত। সেন্ট্রালাইজ মানে হচ্ছে কেন্দ্রীভূত, তাহলে ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে বিকেন্দ্রীভূত। তাহলে এই ডিসেন্ট্রালাইজ প্ল্যানিংটা বলছে কোন 5 ইয়ার প্ল্যানে লঞ্চ করেছিল? তাহলে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে ডিসেন্ট্রালাইজ প্ল্যানটা জানো, আমরা জানি যে 1985 যেটা রাজীব গান্ধী সরকার ছিলেন, ওই সময় রাজীব গান্ধী কি করেছিলেন না প্রথমবার লিবারালাইজেশন একটা কনসেপ্ট এনেছিলেন। লিবারালাইজেশন মানে কি? যেটা মানে উদারীকরণ নীতি, মানে প্রাইভেটের রোলটাকে বাড়াতে হবে এবং পাবলিক সেক্টরের রোলটাকে কিছুটা কমাতে হবে। তাহলে লিবারালাইজেশন নীতিটা প্রথম এনেছিল রাজীব গান্ধী 1985-এ, এবং এই 1985-এই আমাদের দেশে প্রথম এই বিকেন্দ্রীভূত কনসেপ্টটা আনা হলো। কার আমলে? রাজীব গান্ধীর আমলে। তাই ডিসেন্ট্রালাইজেশনটা এনেছিল 7th 5 ইয়ার প্ল্যানে। তাই অ্যান্সার হবে কোনটা? অপশন বি। আমরা অ্যান্সার করব কোনটা? না অপশন, অ্যান্সার করব অপশন বি, 7th আমরা করব 5 ইয়ার প্ল্যান। তাহলে ভালো কোশ্চেন একটা, খুবই ইম্পর্টেন্ট পেলাম যে দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া হ্যাড ইন্ট্রোডিউসড দ্য ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং ইন দ্য কান্ট্রি ফর দ্য ফার্স্ট টাইম ইন হুইচ প্ল্যান? তাহলে অ্যান্সার হবে 7th 5 ইয়ার প্ল্যান আন্ডার দ্য রাজীব গান্ধী গভর্নমেন্ট। আচ্ছা চলো আরেকটা যাবো, নেক্সট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখে নেবো যে বিসিএস পিলির জন্য যারা আসতে পারে আগামী পরীক্ষাতে, এবং আমাদের আবার রিভিশন হয়ে যাবে। তাহলে নেক্সট যে কোশ্চেনটা আমরা আসবো সেটা হচ্ছে খুবই আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনে আসছি আমরা, সেটা হচ্ছে নাম্বার 16, ইন্ডিয়া টুক অ্যানুয়াল প্ল্যানস ফ্রম। তাহলে কোশ্চেনটা বলেছে কি? ইন্ডিয়া টুক অ্যানুয়াল প্ল্যানস ফ্রম। তাহলে আমরা জানি যে প্ল্যান হলিডে, অ্যানুয়াল প্ল্যান মানে কি? শর্ট টার্ম প্ল্যান, যেটা কি হবে যে এক বছর করে এগোনো হয়। তাহলে আমাদের জানো যে 3rd 5 ইয়ার প্ল্যানের পরে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে আমাদের দেশে প্ল্যান হলিডে নেওয়া হয়েছিল, ইন্দিরা গান্ধী সরকার নিয়েছিলেন। তাহলে যার ডিউরেশন ছিল 3 বছর, 1966 থেকে 69। তাহলে আমাদের কোশ্চেনটা বলেছে ইন্ডিয়া টুক অ্যানুয়াল প্ল্যানস। তাহলে অ্যানুয়াল প্ল্যান মানে হচ্ছে শর্ট টার্ম প্ল্যান। তাহলে জানো যে প্ল্যান হলিডে ব্যাপারটা কি না? প্ল্যান হলিডে মানে হচ্ছে যে 1962-তে জানো তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় কি হয়েছিল? ইন্দো চায়না ওয়ার। 1965-তে কি হয়েছিল? ইন্দো পাক ওয়ার। তাহলে এই পরপর দুটো যুদ্ধ হওয়ার জন্যে আমাদের দেশে জানো যে সরকারের হাতে সেই পরিমাণ রেভিনিউ কিন্তু থাকেনি যে সরকার 5 ইয়ার প্ল্যানকে কন্টিনিউ করতে পারবে। কারণ আমি আগেই বলেছিলাম তোমাদের যে ডিফেন্স এক্সপেন্ডিচার যেটা হয় সেটা হচ্ছে নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, যা দেশের অ্যাসেটকে কিন্তু কমায়। তাই আমাদের বলছে ইন্ডিয়া টুক অ্যানুয়াল প্ল্যানস ফ্রম। তাহলে অ্যান্সার হবে কি? যে আফটার 3rd 5 ইয়ার প্ল্যান ইন্ডিয়া অ্যানাউন্স দ্য প্ল্যান হলিডে, যেখানে 3টে অ্যানুয়াল প্ল্যান ঘোষণা করা হয়েছিল, যেটা হচ্ছে 66 থেকে 67, 67 থেকে 68 অ্যান্ড 68 থেকে 69। তাই অ্যান্সার হবে কোনটা? না এখানে অ্যান্সার করব আমরা অপশন বি, 1966 to 69। নেক্সট চলে যাবো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা দেখবো নেবো আমাদের নাম্বার 17, দ্য নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন দ্য ডিকেড অফ। তাহলে আমরা জানি নিউ এগ্রিকালচার স্ট্র্যাটেজি একটু আগে আলোচনা করেছিলাম, যেটা গ্রিন রিভলিউশন নাম হয়েছে পরবর্তীকালে। তাহলে সেটা কবে আনা হয়েছিল? 1966-এ, 1966-তে প্ল্যান হলিডের সময়। তাহলে এটা কোন ডিকেড মানে কি জানো? যে দশক, 1 ডিকেড মানে 10 ইয়ার্স। তাহলে আমাদের বলেছে যে নিউ এগ্রিকালচার স্ট্র্যাটেজি বা যেটা পরে নাম হলো গ্রিন রিভলিউশন, সেটা কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল? তাহলে গ্রিন রিভলিউশনটা জানো যে আমাদের এটা অ্যান্সার হবে হুইচ ডিকেড? না অ্যান্সার করব আমাদের 1960s ডিকেড, অপশন বি, 1960s ডিকেড। চলো আরেকটা যাবো, নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, সেটা পরীক্ষার জন্য আমাদের দেখতে হবে, রিভিশন করতে হবে। সেটা হচ্ছে নাম্বার 18 বলেছে দ্য ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউশন অ্যাট দ্য ভিলেজ লেভেল। তাহলে ক্রেডিট কোঅপারেটিভ, তাহলে আমরা জানি যে কোঅপারেটিভ ব্যাংককে আমরা 3টে ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি লেভেল, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, আর একটা হচ্ছে আমাদের স্টেট লেভেল। তার সব থেকে টপে আছে কে? স্টেট, তারপরে কে আছে? ডিস্ট্রিক্ট, আর সব থেকে লোয়ার কে আছে? লোয়েস্ট লেভেলে প্রাইমারি। তাই মানে বলছে দ্য ক্রেডিট কোঅপারেটিভ। তাহলে আমরা জানি যেটা ডিস্ট্রিক্ট লেভেলে সেটা বলা হয় ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, যেটা স্টেট লেভেলে কাজ করে সেটা বলা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, আর যেটা হচ্ছে প্রাইমারি লেভেলে আছে সেটা আমরা বলি প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। তাই ভিলেজ লেভেল মানে কি? প্রাইমারি লেভেল বলেই দিয়েছে, দ্য ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউশন অ্যাট দ্য ভিলেজ লেভেল ইজ কল্ড। তাহলে আমরা আনসার করব কি? প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি, অপশন এ, প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। আচ্ছা নেক্সট চলে যাবো আমরা, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার
19-এ দেখবো কি আসবে কোশ্চেন পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট, এগুলো আবার রিভিশন করে নেওয়া দরকার প্রত্যেকেরই। একবার রিভিশন যদি তোমরা করে নাও প্রত্যেকেরই, তাহলে জানো যে আমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইজ অ্যাভেলেবেল ফ্রম, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা ইন্ডাস্ট্রি যে লোন দিচ্ছে বা ইন্ডাস্ট্রির জন্য যে আমরা লোন পাচ্ছি সেটা কোথা থেকে পাই না, অপশন এতে বলেছে কি আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা লোন পাচ্ছি। এটাও তৈরি হয়েছিল কবে, 1964। আইডিবিআই, আইএফসিআই যেটা ভারতের প্রথম জানো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, 1948। তাহলে আমরা যেটা জানি যে আইডিবিআই হচ্ছে কত সালে তৈরি হয়েছিল, আমি বললাম 1964। আইএফসিআই বললাম 1948, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এসএফসি প্রথম তৈরি হয়েছিল 1949, পরে 1951 সালে আরও 17টা এসএফসি তৈরি হয়েছে। তাহলে এগুলো সবগুলোই কিন্তু দেখো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিটের জন্য কিন্তু অ্যাভেলেবেল লোন দেয়। তাই অ্যান্সার করব কোনটা না, অপশন ডি, অল অফ দ্য অ্যাবাব, অল অফ দ্য অ্যাবাব। আচ্ছা নেক্সট চলে যাব আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা আমরা দেখতে হবে পরীক্ষার জন্য খুবই একবার রিভিশন হয়ে যাবে। তাই সেটা বলেছে কি আমাদের নাম্বার 20 কোশ্চেন, দেখো কি বলেছে, দ্য 1 রুপি কারেন্সি নোটস অফ ইন্ডিয়া আর ইস্যুড বাই, তাহলে 1 টাকার নোটটা ইস্যু করে কোন সংস্থা? তাহলে জানি আমরা যে 1 টাকার নোট আর সমস্ত কয়েন্স সেটা ইস্যু করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাকি 2 টাকা থেকে বাকি সমস্ত নোটস ইস্যু করছে আরবিআই, কিন্তু এক্সেপ্ট 1 রুপি নোট অ্যান্ড মেটালিক কয়েন্স। তা আমার কোশ্চেনটা তাই বলেছে যে 1 রুপি নোটস ইন ইন্ডিয়া আর ইস্যুড বাই, তাহলে অ্যান্সার হবে কোনটা, যে দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অপশন এ, দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কারণ জানো 1 টাকা নোট কার সাইন বহন করে, ফাইন্যান্স সেক্রেটারি, অর্থ সচিব। বাকি দেখবে সমস্ত নোটে আমরা দেখতে পাই কার সাইন, আরবিআইয়ের যে গভর্নর, কিন্তু একমাত্র 1 টাকা নোটে আমরা সাইন কার্ড দেখতে পাই অর্থ সচিব, ফাইন্যান্স সেক্রেটারি। কারণ 1 টাকা নোট আর সমস্ত মেটালিক কয়েন্সগুলো ইস্যু করছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর বাকি সমস্ত পেপার নোটস ইস্যু করছে আরবিআই। তাই আমাদের অ্যান্সার হবে 1 রুপি নোট ইস্যুড বাই, তাহলে অ্যান্সার করবো কোনটা, দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অপশন এ। ওকে, তাহলে চলো স্টুডেন্ট, তাহলে এরকম তোমাদের নেক্সট দিন বা আগামী দিনে আমরা আরও কোশ্চেন আলোচনা করব প্রিলিমস রিভিশনের জন্যে। তো তোমাদেরকে একবার বলে রাখি যে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আশা করি আমরা, এবং তোমাদের আরও রিভিশন ভালো হোক এবং তোমরা আরও ভালো করে সবাই মিলে পরীক্ষা দাও। তো আরেকবার বলে রাখি, লাস্ট মিনিট রিভিশন তোমরা একবার করে যাও, এবং এরকম আরও ক্লাস তোমাদের সামনে আসবে ইউটিউবে, তোমরা দেখতে থাকবে। এবং তোমাদের সামনে যে সমস্ত পরীক্ষা আসছে তার জন্য ভালো করে প্রিপারেশন নাও তোমরা। এবং আরেকবার বলে রাখি যে তোমরা যেটা মেন করবে সেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে আমাদের রাইসে তোমরা এখানে যোগাযোগ করতে পারো, এবং যেটা হচ্ছে আমাদের এই রাইসে তোমরা যে কোনো আমাদের ফোন নাম্বার দেওয়া ছিল, দেখো আমাদের এখানে যেটা আছে আমরা মেনলি আসছি। তো তোমাদের যেটা বলি আমি যে তোমাদের তোমাদের কোনো রকম কিছু সমস্যা হলে তোমরা বিশদে জানতে চাইলে এই নাম্বারে ফোন করবে 03366203574, এবং তোমরা ফলো করবে আমাদের ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এবং যে কোনো কোর্স ডিটেলস জানতে চাইলে তোমরা এই নাম্বারে অবশ্যই ফোন করো এবং যোগাযোগ করো। থ্যাংক ইউ ভেরি মাচ।